মানে রূপ ঢুকছে। এদেরকে নিয়ে আসলে আমার কথা নেই। ডান বাম আমরা হাত মনে করি, দুইটা হাতে কি রকম একই সিচুয়েশন, কিন্তু ইসলামী শরিয়া এবং কোরআন এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নানান ইঙ্গিতে ইশারায় বামকে মন্দের প্রতীক করা হয়েছে, ডানকে কল্যাণের প্রতীক করা হয়েছে, সুন্দরের প্রতীক করা হয়েছে। এজন্য এটা খুব জরুরি, ডান হাত বাম হাতের মাসালা হল থাকা এটা খুব জরুরি। যারা এগুলোকে মনে করে না তাদের হিসাব ভিন্ন, তাদের হিসাব কি ভিন্ন। এদেরকে সাধারণত খুব বেশি বুঝায়ও লাভ হয় না, যারা বুঝে শুনে করে, না বুঝে করলে বুঝায় লাভ। যাক, আমি এই কথাটা কেন বললাম যে আপনার ওয়াইড এঙ্গেল, বিস্তৃত চিন্তা থেকে, বিস্তৃত জায়গা থেকে মানুষকে দেখা এবং ভাবা, মানুষের ভাবনাকে আইডেন্টিফাই করা, নিজের ভাবনাকে উপস্থাপন করা, এই জন্য এই ব্যাপারগুলো কি থাকা অ্যাস্থেটিক্স বা দৃশ্য দেখে লেখার যে ব্যাপার। ধরেন আপনাকে এইখানে যে কোনো একটা পর্দাকে দেওয়া, এই পর্দাটা ডিটেইলিং করে বিস্তারিত লেখা, তো এখানে দেখা যাবে যে এই পর্দায় যে রংগুলি ব্যবহার করা আছে অন্তত এর 3টা থেকে 4টা রঙের নামই আমি জানি। আমি এটা ডিটেইলিংটা কি করব? আপনাকে এই চশমাটার ডিটেইলিং করতে হবে। এখন আমি চশমার আলাদা আলাদা অংশ আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এদিকে লেখা আছে এটা একটা অংশ, এর কোনোটারই নাম জানি না। আমি জানি সম্পূর্ণ মিলায় একটা চশমা। যখন নাম জানবো না তখন এর ডিটেইলিংটা কি করবো? এই জানার জায়গাটা আমি প্রচুর দুর্বল। একটা বইয়ের ডিটেইলিং করতে গেলে আমরা কি করবো? এই বইটার ডিটেইলিং করতে গেলে এই বইয়ের এই জিনিসটার নাম কি আমরা জানি, এটার নাম কি জানি, এই জায়গাটা, এই যে লোগোটা এখানে দেওয়া আছে এটার নাম কি জানি, এখানে যে বিস্তারিত এটার নাম জানি, এই জিনিসটার নাম জানি না, এখানে যে কথাটা লেখা হয়েছে এটার নাম আমরা জানি, ইনার, ফুটার, হেডার, হ্যাঁ, রেসলাইন, এই ব্যাপারগুলো কি না আমরা জানি, বাইন্ডিং জানি, হ্যাঁ, এরপরে কি ফলস কভার, এটার নাম কি ফলস কভার, এটা আমরা জানি। যখন জানবো না তখন তার ডিটেইলিংটা করবো, যখন জানি না ডিটেইলিং তখনই আমাদের কি তৈরি হয়, শব্দের খেলা তৈরি হয়। তখন আমরা একটার পর একটা শব্দ সাজাই, শব্দ সাজাই, নানান অন্য জিনিস বলতে থাকি, বইটা পড়তেছিলাম ভালো লাগলো, আমি দলের সাথে বইয়ের ওজনটা আমার হৃদয়ের মধ্যে স্পর্শ করছিল, হ্যাঁ, তখন এই টাইপের কথা আসতে থাকবে। বই নিয়ে কোনো কথা আপনার বইটা আমি দেখেছি, বইয়ের ফোনটা খুব ভালো হয়েছে, সামনে এই নামলিপিটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, তারপরে এই ভেতরের সাধারণ মেকআপটা খুব ভালো হয়েছে, হ্যাঁ, কিছু কিছু বাক্য দেখেছি চমৎকার হয়েছে, এই টাইপ কথা আসবে। যখন এই টাইপ কথা চলবে তখন একদম বুঝতে পারবেন যে আপনি যা হাও লাভ মারতেছেন। আসলে আপনি এই বইয়ে কোনোভাবেই এই বইটাকে কি করেন, যেটা হয় ব্লগে ফেসবুকে, যেটা কোনো মানুষের দেখা গেল তেমন একটা লেখা অনেক বড়, সময় নাই, সে নিচে গিয়ে দেখে যে কমেন্ট কি আছে, 3-4টা কমেন্ট করে এই কমেন্ট থেকে সে একটা কমেন্ট ব্ল্যান্ড মানে কেউ কেউ এরকমও দেখেছি যে ওই কমেন্ট থেকে একটা বাক্য, ওই কমেন্ট থেকে একটা বাক্য, ওই কমেন্ট থেকে একটা বাক্য, 3 কমেন্ট থেকে 3 বাক্য নিয়ে কতক্ষণ করে সে চলে। এটা তো কেউ কেউ বুঝে না, কিন্তু যারা সত্যিকার অর্থে শিল্প সাহিত্যে আমরা কি বলি সচেতন, চৌকার না, এদের কাছে এগুলো সবসময়। এই জন্য আপনি যখন কাব্য চর্চা করবেন, ছড়া চর্চা করবেন, তখন আপনাকে মাথায় থাকতে হবে যে আমি যে ভাবটা বলবো, যে কথাটা বলতে চাই, এই কথাটা আমাকে এই জায়গায় দুইটা পড়বে একটা লাইনে এতটুকু বলতে হবে। একটা পর্ব হবে 4 মাত্রার, আরেকটা পর্ব হবে 4 মাত্রার, একটা পর্ব হবে 8 মাত্রার, আরেকটা পর্ব হবে 10 মাত্রার। এর মধ্যে আমাকে একটা বাক্য বা একটা বাণী দিতে হবে, তারপরে এই বাণীর সাথে সংযোগ রেখে পরবর্তী লাইনে এরকম ভাবে আবার কি 8 মাত্রা 10 মাত্রা
আরেকটা বাণী দিতে হবে। এইটার সাথে সিকোয়েন্স রেখে আবার এইভাবে ধীরে 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 ওই যে আট আর দোষ আপনার যে গাণিতিক মাপ সূত্র মেরে মেরে যখন আপনি সামনের দিকে আসতে থাকবেন, নিচের দিকে নামতে থাকবেন, তখন আপনি যা ইচ্ছা তাই চাইলেই যে কোনো শব্দ ব্যবহার করতে পারবেন। আপনি মনে মনে ভাবতেছেন, আপনি মনে মনে আপনার মনে রিক্সায় বসেছেন, ভাবতেছেন, শুয়ে আছেন, ভাবতেছেন, ভাবনার মধ্যে তৈরি হয়েছে, কবিতার লাইন আপনার মাথায় এসেছে, আজ এই নিশুতি রাত স্বপ্নের ছিল বাড়াবাড়ি, আজ এই নিশুতি রাত স্বপ্নের ছিল বাড়াবাড়ি। তখন এই আজ এই নিশুতি হয়ে গেছে 5, কিন্তু আপনার দরকার 4 মাত্রায়। তখন আপনি কি করবেন? এবার আপনার নিশুতির বিপরীত কোন শব্দটা আছে যেটা 2 মাত্রায় হয়, আপনি চিন্তা করতে শুরু করবেন, ডিকশনারি দেখবেন, অন্তর্বিল অভিধান দেখবেন, দেখার পর আপনার মধ্যে, অথবা আপনি আপনার স্মৃতির মধ্যে রূপান্তর করবেন কোন কোন শব্দটা এখানে কি করা যায়, চেঞ্জ করা, আপনি শব্দ চেঞ্জ করবেন। এই যে শব্দ চেঞ্জ করার খেলাটা, এটা যখন আপনি কবিতায় যথার্থভাবে করতে পারবেন, অন্তর্বিলগুলো যখন সুন্দর করে দিতে পারবেন, আপনার মাত্রা পর্ব বিন্যাস যখন সুন্দর হবে, তখন আপনি গদ্য যখন লিখতে শুরু করবেন, তখন আপনার মধ্যে পরিমিত বোধ তৈরি হবে। যে কোনো বাক্যের অপচয় আপনি আর করবেন, শব্দের অপচয় আপনার এখানে হবে না, ভাবের অপচয় হবে, আপনি এখানে পরে লিখতে পারবেন। তখন আর আপনার এই মুক্ত গদ্য লেখার চিন্তা মাথায় আসবে। মুক্ত গদ্য লেখার আসবে, কখনো কখনো এমন বিষয়, এমন সিচুয়েশন থাকতে পারে যে মুক্ত গদ্য লেখা দরকার। আপনি লঞ্চে যাচ্ছেন, চারদিকে মানুষ হাউকাউ করতেছে, লঞ্চের শব্দ হচ্ছে, ট্রলারের শব্দ হচ্ছে, ঢেউয়ের শব্দ হচ্ছে, আপনার অনুভবে এবার মদিনা উদয় হচ্ছে। এখানে আসলে আপনি অন্তমিল ছন্দ মিল তেমন কিছু লেখার মতন পরিবেশ নেই, তখন আপনি মুক্তবুদ্ধই লিখেন। তখন নবীজিকে ভালোবাসার অনুভবটা আপনি মুক্তবুদ্ধই লিখেন, মায়ের কথা বলেন, তখন মুক্তবুদ্ধ লেখেন। কিন্তু আমাদের যে মুক্তবুদ্ধের চর্চা, আমি কারো নাম দিচ্ছি না, এগুলো পরবর্তীতে তৈরি করতে পারি, এই মুক্তবুদ্ধ চর্চা আমাদেরকে খুব বেশি কিছু এনে দেবে। সাহিত্যের জন্য সাহিত্য হয়ে যাবে, সাহিত্য পরকালীন মুক্তির জন্য। আমরা টেকনিক্যাল আলাপে যাওয়ার আগে আরেকটা বিষয় আমরা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কওমি মাদ্রাসা থেকে যখন সাহিত্য করতে যাই, সিলেবাস থেকে বের হই, সাহিত্য চর্চা করা মানে এক ধরনের খরচ। তখন উদ্দেশ্য রাখি এক ধরনের বাহির হওয়া আমার সিলেবাস থেকে, আর পরে জীবন থেকে বের হয়ে একটা চিন্তা, এটার উদ্দেশ্য প্রত্যেক ছাত্রের এই উদ্দেশ্যে থাকে যে আমি এর মাধ্যমে এই অঞ্চলে ইসলাম ও মুসলমানের গৌরব, ইতিহাস ও ইসলাম মুসলমানের ঐতিহ্য নিয়ে কথা বলবো, এবং ইসলাম বিদ্বেষী যারা লিখছেন বা ইসলামের উপর যারা বিদ্বেষ লালন করছেন তাদের বিপরীতে আমি এমন একটা সাহিত্য তৈরি করবো যে সাহিত্যের মাধ্যমে মানুষ কি করবে, ইসলামের সৌন্দর্য জানতে পারবে। এইটুকু টার্গেট থাকে সবার। কারো কারো টার্গেটটা একটু ধোঁয়াশার মধ্যে থাকে যে নাস্তিকদের সাথে ফাইট করবো সাহিত্য, যদিও আসলে এই ধরনের ফাইট শব্দ খুব বেশি কার্যকর কোনো বিষয় না এখানে। কিন্তু এরপরে যখন একটা ছেলে এখান থেকে সাহিত্য পড়ার এই মানসিকতা থেকে বের হয়, এবং সে যখন কিছুটা এফোর্ট পেতে থাকে, কোনো মানুষের আলাদা প্রতিভা থাকলে তাকে মানুষ একটু আলাদাভাবে মূল্যায়ন করে, যে ছেলেটা ভালো সুর আছে, যার তেলাওয়াত ভালো, যার হাতের লেখা বেশি সুন্দর, যে সুন্দর আবৃত্তি করতে পারে, যে কবিতা লিখতে পারে, যে ভালো লিখতে পারে, যার 2-4টা লেখা পত্রিকায় আসে, তারে আমাদের ক্লাসে বা মাদ্রাসার পরিবেশে আলাদা এফোর্ট দেওয়া হয়, তাকে আলাদা একটু অন্য নজরে দেখা, ভালোবাসার নজরে দেখা। এই জিনিসটা যখন হয়ে যায় তখন সে প্রতিষ্ঠান থেকে ছাড় পেতে, প্রতিষ্ঠান থেকে নিজের থাকে এই ছাড় পেতে থাকাটাই তার মূলত ধ্বংস হওয়ার শুরু। যখন সে ছাড় পেতে থাকে তখন সে কিতাবকে ফাঁকি দিত, মাদ্রাসার কানুনকে ফাঁকি দিত, কিতাব ফাঁকি দিতে থাকে, মাদ্রাসার কানুনকে ফাঁকি দিত। তখন তার মধ্যে মাদ্রাসার পরিবেশ থেকে বের হওয়ার পরে এক ধরনের লোভ তৈরি হচ্ছে। মাদ্রাসায় যেহেতু সবাই আমাকে এফোর্ট দিচ্ছে, আমি যখন বের হয়েছি তাহলে আমাকে সবাই কি করবে, বাইরের মানুষরা এফোর্ট দেবে। তার মধ্যে মনে হয় যে আমি লেখালেখি করি,
এই ব্যাপারটা মানুষের সামনে আগে উপস্থাপন করার একটা ব্যাপারটা ধীরে ধীরে কিছু বিচিত্র মানুষের সাথে তার সম্পর্ক হতে, এদের মধ্যে কিছু সেকুলার, তার মধ্যে তখন একটা জোশের স্বপ্ন তৈরি হয়, যশপ্রাপ্তি হয় যে আমাকে প্রথম আলো বলুক, প্রথম আলোতে আমার লেখা আসুক, কালের পক্ষে আমার লেখা আসুক, কালের কলমে আসুক, দেশে আসুক, আমি লিখি, আমাকে সবাই ভালো লিখি বলে। এই ধরনের একটা অনুভব থেকে ধীরে ধীরে তার মধ্যে এই রূপটা থেকে স্কলারের ছোট ছোট জায়গাগুলো আমি নোটিস করছি। তখন তার মাথায় মতো মনে হয়ে যাচ্ছে ফেসবুকে টুপি ছাড়া একটা ছবি, আমার চুটি দেখতে তো ভালো সুন্দর, তখন সে একটা ছবি ওটা টুপি ছাড়া এটা ফেসবুকে আপলোড করে, দেখা যায় প্রচুর লাইক কমেন্ট। এই সময় সরকারও কিভাবে যেন এটাকে খুব বেশি করে ভাইরাল করতে থাকে, লাইক কমেন্ট করতে থাকে, সবাই বলতে থাকে আর দারুণ সুন্দর সুন্দর। এরপরে মনে হয় যে টুপির মধ্যে কি আছে, ছোট তো দেখতে অনেক। তখন তার মাদ্রাসায় গেলে চুল কাটতে হুজুরদের আইন, তখন তার কাছে মনে হয় এটা খুব সুন্দর করে পাইছে। আর চুল কেমন একটা রসুল করবে, আমরা হুজুররা এই সময় খুবই পাইছি। চুল ছোট করার ব্যাপারে মূর্তি বাড়াবাড়ি করবে হুজুরদের প্রতি ধারণা, এই জায়গা থেকে তার মধ্যে একটা বিদ্রোহ তৈরি। এই বিদ্রোহ থেকে তারপরে সে কি করতে থাকে, সে বুঝতে থাকে যে আমাকে এখানে পাত্তা দেওয়া হচ্ছে না, আমার বিভিন্ন সোসাইটিতে যাইতে হয়, আমার মাথা কামার অন্য সোসাইটিতে যাওয়া সম্ভব। আরে বাবা, যদি তুমি তোমার প্রাতিষ্ঠানিক আইন মানার পরে অন্য সোসাইটিতে যাইতে না পারো, যাইবা। প্রাতিষ্ঠানিক আইন ইজ আইন, আইন মানে এই যে জায়গাটা আমি আবার বলছি, ওই যে টুপি কেন্দ্রিক জায়গাটা, এই জায়গা যদি কেউ একবার ছাড় দিয়ে ফেলে, ইতিহাসে দেখবেন বড় বড় গাদ্দার যারা, বড় বড় মুনাফিক যারা, এরা প্রত্যেকবার মনে করছে যে এইবার খালি বসিরা তুমি কানে তুলে ছড়াই ফেলতে পারি, আর জীবনের বিরুদ্ধে যাব না। কিন্তু তারা কোনোদিন গাদ্দারিতে থেকে আর বের হতে পারে না। মহিউদ্দিন ইবনে আল কামি ইরাকে, আবু আব্দুল্লাহ স্পেনে, মির্জাফর বাংলায়, মির্জাফর কই বাংলায়, এরকম আরো যত গাদ্দার যারা আছে দেখবেন, দাউদ গ্রানাডায়, তারপরে এরকম গাদ্দারি যারা করেছে, তারা শুরু হয়েছে ছোট ছোট। মাদ্রাসার কোন ছেলে যদি টুপির প্রতি তার কোনোভাবে এহালত চলে আসে, এটা ছাড় যোগ্য ব্যাপার চলে আসে, তাহলে বুঝবেন যে তার পতনের রাস্তা শুরু হয়েছে, এখান থেকে সে আর ফিরতে পারবে। এই জন্য আমি, আপনারা যারা আমার ক্লাস করছেন, আমি শুধু বলবো একমাত্র আল্লাহর জন্য এই কথা ক্লিয়ার করে দিচ্ছি যে আমার এই সাহিত্য চিন্তা, সাহিত্য ভাবনা, এই সাহিত্য ক্লাস আপনাদের মধ্যে এই কমপ্লেক্স কখনো তৈরি না হয়। মাদ্রাসার পরিবেশের যে বাইরের পরিবেশ সুন্দর এবং আনন্দ দেয়, এই জিনিসটা যখনই আপনার ভিতরে ঢুকে যাবে, আপনি মনে করলেন যে আপনি যে উদ্দেশ্যে সাহিত্য চর্চা করতে বের হয়েছে সেই উদ্দেশ্য শেষ হয়েছে। আপনি হয়তোবা হাসানুল কাদির হতে যাচ্ছে, আপনি হয়তোবা সাদ রহমান হতে যাচ্ছে, আপনি হয়তোবা হামিম কেফায়েত হতে যাচ্ছে, আপনি হয়তোবা কওমি অঞ্চল থেকে বের হয়ে কওমির শত্রু হওয়া তাদের মধ্যে কোনো একজন হতে যাচ্ছে। এটা খুব জরুরি মাথায় নোটিস করে রাখেন। সাহিত্য চর্চা মানে আপনি আপনার মৌলিক আদর্শ, মৌলিক চিন্তা, আপনার পোশাক, আপনার ড্রেস আপ, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার চরিত্র, আপনার কথা বলার স্টাইল যা আছে সবকিছু নিয়েই আপনি যখন সাহিত্য চর্চা করতে পারবেন, তখন আপনার জন্য সাহিত্য চর্চার শরীর অনুমতি হওয়া উচিত নিজের কাছে নিজে। আর যদি মনে করেন যে না, আপনার সাহিত্য চর্চার জন্য আপনাকে কিছু ছাড় দিতে হচ্ছে, তাহলে ওই সাহিত্য চর্চা করবেন। আগে এইটা নিজের সাথে বোঝাপড়া করেন। পৃথিবী উল্টে যাক, কেমন আসলে আমার জেল হোক, ফাঁসি হোক, তাই আমি যে আদর্শকে কেন্দ্র করে বড় হয়েছি এবং যেই আদর্শকে রিপ্রেজেন্ট করার জন্য, যে আদর্শকে শক্তিশালী করার জন্য সাহিত্য চর্চা করতে চাচ্ছি, সেই আদর্শই যদি ছাড়তে হয়, তাহলে ওই সাহিত্য চর্চা। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি? আমি আপনাদের কাছে আমার উপস্থাপন বা আমার প্যারেন্টস কি আমি জানি, কিন্তু আমি এটা জানি যে আজকের পৃথিবীর যেই ছেলেটা নিজেকে খুব স্মার্ট এবং আধুনিক মনে করে, যে নিজেকে খুব স্মার্ট এবং আধুনিক মনে করে, এবং যে নিজেকে, যাকে অন্যরা স্মার্ট এবং আধুনিক মনে করে, আমার বিশ্বাস সে
24 ঘন্টা আমার সাথে থাকলে, সে যদি 24 ঘন্টা আমার সাথে কোনো একটা সফরে বা কোনো একটা জায়গায় যায়, তাহলে আপনাদেরকে নোটিশ করে দিতে পারবো যে তার মতো বেয়াদব, তার মতো অনাকর্ষণীয়, তার মতো অসামাজিক, তার মতো নন বিহেভিয়ার মানুষ আর এই সমাজের মধ্যে নেই। এটা আমি লিখে আপনাদেরকে বুক করে দিতে পারবো। ছোট্ট উদাহরণ দিচ্ছি, বিষয়টা বুঝার। আমরা অনেক সময় কি করতে যাই, সফরে যাই, ভ্রমণে যাই, তাই না? একসাথে যৌথ সফরে যাই। যৌথ সফরে কি হয়? সরান সফর এবং ভদ্র মানুষের সফর। ভদ্র মানুষের সফর হলো সফরে আপনার প্রয়োজনীয় যা জিনিস সেটা আপনার থাকবে। আপনি কাউকে যদি প্রয়োজন হয় সাহায্য করবেন। জিনিসগুলো নিয়ে যাও। কখনো কেউ যদি কোনো কারণে বিপদে পড়ে তাকে হেল্প করো। কিন্তু সফরের চরিত্রটা হলো এরকম যে কিভাবে অন্যকে বিপদে ফেলানো। কি হয় আপনাদের, ধরেন আপনারা 4 জন সফরে, আপনি 4 জনের মধ্যে একটু বুঝান বা চুজেন। আপনি যাওয়ার সময় কি করলেন? ব্যাগের মধ্যে একটা সাবান নিলেন, একটু পেস্ট নিলেন, একটা পেস্ট নিলেন, একটা ব্রাশ নিলেন, একটু ফেস ওয়াশ নিলেন, একটু শ্যাম্পু নিলেন, আপনার কিছু ঔষধ নিলেন। ঔষধ খাওয়া লাগে এই জন্য আপনি একটু মিনারেল ওয়াটার নেন। বাকি 3 জন কি করবে? আপনার এখানে যতক্ষণ মিনারেল ওয়াটার থাকবে ততক্ষণ পর্যন্ত তারা কি করবে না, বেসিনের পানি আমি খেতে পারি না, সেই আমার প্রবলেম, দাও তো তোমার একটু পানি, আপনার একটা পানি খাবে। খাবারের এক বলবো সাবান দিয়ে হাত না দিলে আমি খাইতে পারি না, দাও তো তোমার সাবান না। সারাদিনে যখন আপনার সবকিছু নিয়ে শেষ হবে, পরের দিন থেকে তারা বেসিনে না ড্রেনের পানি বের করে, কিন্তু সে মিনারেল পানি কিনবে। আপনি বলেন এটা কি ভদ্রতা নাকি অভদ্রতা? এটা কি স্মার্টনেস না স্মার্ট? সফরে 3 দিন রইলে এই 3 দিনেই তারা ব্রাশ করে নেয়, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, এটা আপনি বলতে পারবেন না। বললে কি বলবে? শুনুন, খালি মানুষের তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মানুষ টিকতে পারছে না, তার সাথে কথা বলতে পারছে না, কথা বললে অনেক নারী ঘুরে বের হয়ে আসছে। এটা যখন তাকে বললো ভাই তুই ব্রাশটা করতো, মুখ দিয়ে দুর্গন্ধ হচ্ছে, তখন আপনি ছোট লোক হয়ে গেছেন। আজকালকে সব স্মার্ট হচ্ছে এরকম। এগুলো খুব খেয়াল করবেন, খুব নোটিস করবেন, এই ছেলেগুলোকে নোটিস করুন। এই স্মার্টনেসের আসলে কোনো সামাজিক মূল্য নাই। এবং দেখবেন এই সবগুলো স্মার্ট পরিবারের জন্য বোঝা। আমরা কি এরকম স্মার্ট চাই যে পরিবারের জন্য বোঝা হবে? আজকে নতুন ফিল্মটা শুরু হয়েছে যে আমাদের 15 বছর ছেলেরা সাথে হচ্ছে, প্লাস্টিক হচ্ছে, এই টাইপের প্রবলেম আসছে। কেন আসছে? কারণ এরা মাদ্রাসার নিয়ম কানুনকে ফাঁকি দিচ্ছে, কিতাবকে ফাঁকি দিচ্ছে, যা পড়া দরকার, ইলমের দরকার, সেই ইলম অর্জন করে। আমি বললাম সাপোজ কি নাম জানো, তাকিউল, চমৎকার কবিতা লিখে, অসাধারণ গল্প, দারুণ দিন লিখে, উপন্যাসগুলো পড়লে মনে হয় যেন বিশাল একটা কিছু, লিখি। কিন্তু তার আসলে প্রপার কোনো চ্যানেল নেই, কেউ তাকে চিনবে, ইংলিশ প্রপার চ্যানেল ছাড়া কেউ তাকে চিনে, কেউ তার বই পড়ে। কিন্তু তার এটা অর্জন করতে গিয়া সে তার ইলেমকে এমন ভাবে কনসিডার করেছে, এখন যখন সে বলে যে আমি তো মাদ্রাসায় পড়েছি, তো তুই তো আমাদের ভালো স্টুডেন্ট ছিলেন, চলে তো সে দাঁড়ায় অনেক শুরু করবে, একটু লাইফটাকে নিয়ে ভিন্ন রকম চিন্তা করতেছি, গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতেছি, আমার একটু ভিন্ন রকম চিন্তা। সে কিতাব পড়াইতে যাবে না, সে যে কিতাব পড়াইতে যাবে না, কেন যাবে না বলেন? কোরআন হাফেজ তারা আমি পড়ায় না, কেন পড়ায় না? আরো কিছু বলতে বাকি, বলার বাকি থাকে? কোন হাফেজ তারা আমি পড়ায় না, কেন পড়ায় না? এটা বলার কোনো অবকাশ থাকে? নিশ্চয় সে কি করছে? কোন আলেম কিতাবখানা পড়াইতে চায় না, ব্যতিক্রম কিছু করতে চায়, কিন্তু করতেও পারে। দ্যাট মিনস 2 জিনিস, এক হয় তার লোভ বেশি, কম পয়সা তার পোষায়, অনেক পয়সার দরকার তার, আর না কিতাবের সাথে তার কোনো সম্পর্কই। তো অনেক পয়সার দরকার যাদের, এদেরকেও আমি পথভ্রষ্ট মনে করি। নাই, কারণ অনেক পয়সার জন্য আপনাকে 2টা কাজ করা, পরিশ্রম করা, সবর করা, এর বাইরে কিছু। অনেক পয়সার জন্য কি করবেন? পরিশ্রম করবেন, সবর করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। অনেক পয়সা আপনি করবেন। আমাদের কমিউনিটি প্রসঙ্গ যেহেতু আসছে, একটু বলি, দাওয়া পাশ করার ছেলেরা মনে করে কি করবে,
এই জন্য নাম ওই থেকে তেলেরা কি মধুর ব্যবসা শুরু করে, বাদামের ব্যবসা শুরু করে, আমাদের পূর্বপুরুষরা দাওরা পাশ করার পর আরো 4 বছর 5 বছর পড়াশোনা করতেন, দাওরা পাশ করে বিয়ে করে ফেলতেন। তাদের তো মধুদার ওই হানিকাটার ব্যবসা করতে হয় না, তাদের জীবন তো চলে গেছে। তখন তো জীবন আরো কঠিন ছিল, এখন তো জীবন এত কঠিন। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা ছেলে দাওরা পর্যন্ত পড়াকালীন সময় 6 বছর ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় দেবে, কিভাবে সময় সে কখন দেবে? কিভাবে সময়টা কখন? হ্যাঁ, কারোর পারিবারিক প্রবলেম আছে, তাকে কনসিডার করে এটা দেওয়াই যেতে পারে, পরিবারের কোনো সমস্যাই নাই। বাপে যে পকেট খরচের টাকা দেয় সেই টাকা জমা এসে ব্যবসা করতেছে। এগুলো কেন? এগুলো হলো শাকুল ফির রিস্কি, শাকুল ফির তাওহীদ। আপনি আপনার রিজিকে সন্দেহ করতেছেন, মানে তাওহীদের সন্দেহ করতেছেন। ওই তাওহীদের সন্দেহ তৈরি হলে তারপর আপনি আলেম হয়ে করবেন। আপনার আলেম হওয়ার লেখাপড়া কোনোটাই কোনো লাভ নেই। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, দাওরা পর্যন্ত জি স্ট্রেদার একটা ছাত্র, ওর কোনোদিন বেকার থাকতে হয়েছে দেখেছেন আপনারা? সে বেকার এরকম দেখেছেন? আমি দেখিনি। তো আপনার কিতাবি স্ট্রেদারই আপনি তৈরি করলেন, এই সাহিত্য দিয়ে আপনি কি করবেন? আপনার যেটা আসল ওইটাই, পড়া দিয়ে আপনি কতক্ষণ চলেন? আপনার যেটা আসল এইটাই নাই, পড়া দিয়ে কতক্ষণ চলেন? আম গাছের গুড়াটাই কেটে দিচ্ছেন, শাখা দিয়ে চলতে পারেন। তা আপনার আসল হচ্ছে এলিম, এলিমেই নাই, তাহলে ওগুলো দিয়ে কি করবেন? এই জন্য যারা সাহিত্য চর্চা করবেন তাদেরকে সবাইকে বলছে, এটাকে কোনোদিন ফাঁকিবাজির জাল বানাবেন। শিল্প সাহিত্যকে ফাঁকিবাজির ঢাল কখনোই বানাবেন না। মাদ্রাসার কাফেলার কাজ করেন, মাদ্রাসার দেয়ালিকার কাজ করেন। দেখেন আমি কমলপুর করেছি, কমলপুর মাদ্রাসায় আমরা দেয়ালিকার কাজ করি। সারা রাত দেয়ালিকার কাজ করে পরের দিন ক্লাসে যাই গিয়ে পিট লাগে দেয়ালিকে পড়া ছয়া সবক তো দেয়ালিকা করতে কে তোমার বিষয়টা যখন মোটামুটি ভাবে জানাজানি হয়ে গেছে, তখন যে ক্লাস দেয়ালিকার দায়িত্ব পালন করে পরের দিন নায়বের মতো এসব এই ক্লাসের ক্লাস বাতিল করে যে ক্লাস কি করবে, দেয়ালিকার কাজ করবে পরের দিন ওই ক্লাসে কি হবে না, ক্লাস হবে। তো যদি ক্লাস না হয় তাহলে কি করে কাজটা কি? সারাদিন ক্লাস হবে না, সারাদিন এরা পড়বে, মাগরিব থেকে আসা পর্যন্ত সকল উস্তাদ এদের সবক নেবে। যখন যাবে বাই রোটেশন পদ্ধতিতে, এই তুমি সবক বলো, তুমি সবক বলো, তুমি সবক বলো, সবক এসব পরে তাকরা শুরু হোক। এই পড়াই সবক নিবে, কিন্তু পড়া চেঞ্জ করবে। এই পড়াই পরের দিন ক্লাসে গিয়ে আবার সবাইকে দিতে হবে। এই একটা কাজ করেছে। তার বছরে দেখা গেল আমরা প্রত্যেক ক্লাসে 2 বার দেয়ালিকার কাজ আসছে, আমরা 2 দিন এরকম ছুটি উপভোগ করতে পারছি, যেন ক্লাসে কি না খাইতে হয়, মার হুজুরের যেন না পিটায়। কিন্তু কোন হুজুরকে এটা বলে নাই যে এই দিনগুলো আমাদের পড়া দৈব। বলা হয়েছে যে দেয়াল পত্রিকার কাজ যারা দেয়াল পত্রিকার কাজ যেদিন করবেন পরের দিন তারা সকালবেলা আবার সাফাইয়ের কাজ করবে। স্বাভাবিকভাবে সাফাইয়ের কাজ করলে শেষ করতে করতে 12টা 11টা বেজে যায়, তো ক্লাস হয় না। এই যে সিস্টেম করে দিয়েছে, কি কারণ? দেয়ালিকা করো, ওয়াজ করো, মাহফিল করো, আর হুজুরের কাপড় দাও, হুজুরের খেদমত করো, যাই করো, সবকে কোনো ছাড়। আমার জীবনে এমনও আছে, আমার এক উস্তাদ হাসপাতালে অসুস্থ, রাত 2:30 পর্যন্ত ওনাকে নিয়ে হাসপাতালে, 2:30টার সময় ওনাকে রিলিজ দিয়েছে, ওনাকে নিয়ে আসছে। রাস্তায় আসার সময় রিক্সায় বসে বসে উনি ওনার কিতাবের সবক আমাদের তাকরা করতেছে, মুখস্থ। বলছে কালকে সকালবেলায় যদি তুই সবক না পারো, স্যার আমি যদি কই দেয় আমার কালকে খেদমত করছিল, এই ছাড় যদি দেই তাহলে এটা কি খুব ভালো দেখা যাবে? তাহলে হুজুরের খেদমত করলে পড়া শেখা লাগে না। তো সবাই চিন্তা করবো হুজুরের খেদমত করি, এই ছাড় তো দেওয়া পড়াশোনা। আমি ধরে নিয়েছি, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, যে হুজুর হয়তো অন্য উস্তাদকে বলবেন যে বেচারা কালকে রাত 2টা পর্যন্ত হাসপাতালে ছিল, আজকে একটু ছাড়টা দিয়েছে, এটা হয়তো হুজুরে বলে দেবে। কিন্তু ওই কথা 7 ক্লাসেই আগাইতে অন্য বন্ধুরা বলছে যে হুজুর অসুস্থ ছিল, হাসপাতালে ছিল, হাসপাতালে কিতাব নিয়ে দেয় না, হাসপাতাল তো সারাক্ষণ তো ইয়া করো, এখানে করো, হাসপাতালে বসে দিচ্ছে। এখন বলেন
আর আপনি একটু সাহিত্য চর্চা করবেন, আপনার এক্সট্রা একটা যোগ্যতা নেবেন, একটু গল্প শিখবেন, আর এটার জন্য আপনি আপনার পুরো লাইফ কনসিডার করে ফেলতেছেন, পুরো কিতাবই, পুরো মাদ্রাসার সিস্টেম কনসিডার করে ফেলতেছেন। আর এখানে চান্স না দিলে পুরো বিদ্রোহ হয়ে যাচ্ছে, গিয়ে লিখতেছেন কমন মাদ্রাসাগুলো আনস্মার্ট, ব্যাকডেটেড, হুজুররা কিছু বুঝেন। ব্যাপারটা কি দাঁড়া? এই জন্য যারা সাহিত্য চর্চা করবে তাদের জন্য একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কিতাবী যোগ্যতাই আপনার সাহিত্যিক যোগ্যতায় সফলতার মাধ্যমে। কিতাবী যোগ্যতা নাই, সাহিত্যিক যোগ্যতা আপনি কিচ্ছু হবে না। কিন্তু দেখেন বাংলাদেশের ইসলামী গণনার কিতাবী যোগ্যতা ছাড়া সফল লেখক একজন মানুষ আমাকে দেন। কিতাবী যোগ্যতা নাই, লেখক সফল একজন লেখক, একজন লেখক। কিতাবী যোগ্যতা নাই, সফল লেখক হতে চেয়েছে, এরা ব্যর্থ মুসলিম মানুষ। এরা মানে কুলাঙ্গার সন্তান, উস্তাদের কুলাঙ্গার সন্তান। এজন্য কিতাব এবং মাদ্রাসার কানুন, আমাদের ছেলেদের মধ্যে নতুন বিদ্রোহের একটা জিনিস যে এরা কানুনকে মনে করে যে যৌক্তিক আলোচনা। আরে বাবা, তুমি আমার কাছে পড়বা, আমার নিয়ম মানবা না, আমার নিয়মকে তুমি চ্যালেঞ্জ করবা, তাহলে এই পড়ার দাম কি আছে? আপনি আমার কাছ থেকে এলেম নেবেন, এলেম নেওয়ার জন্য মুভের মতো করে যাও। তো আপনি মুভের মতো করবেন কি? আপনি তো তারের মতো একটু বাঁকা হইতে পারেন, তাহলে আপনি এলেমটা পাবেন। সাহিত্য চর্চা যদি করতে হয় এই ব্যাপারগুলি খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কোনোভাবেই কিতাব এবং মাদ্রাসার কানুনে কনসিডার করা যাবে না, তাহলে আপনার পক্ষে যথার্থ লেখক হয়ে ওঠা সম্ভব। আমি আপনাদেরকে কয়েকজন লেখকের নাম বলছি। ইয়াহিয়া ইউসুফ নদভী কওমি মাদ্রাসার সবচেয়ে জনপ্রিয় উস্তাদদের একজন। শরীফ মোহাম্মদ সাহেব কওমি মাদ্রাসার জনপ্রিয় উস্তাদদের একজন। আদিব হুজুর কওমি মাদ্রাসার আকাবি। কওমি মাদ্রাসা কে? আকাবি। নাসিম আরাফাত সাহেব মালিবাগ মাদ্রাসার মাস্টারমাইন্ড। মালিবাগ মাদ্রাসায় ইলমি ঘরানার মাস্টারমাইন্ড। সাবের চৌধুরী, তরুণদের কথা, সাবের চৌধুরী। তার সাথে আমি যখন কোনো আমার কনফিউজ নিয়ে, কিতাবি কনফিউজ নিয়ে আলোচনা করি, তখন আমার কাছে মনে হয় যে আমি কোনো ইলমের জাহাজের সামনে কথা বলতেছি। সালাউদ্দিন জাহাঙ্গীর, সালাউদ্দিন জাহাঙ্গীরের কাছে যদি কোনোদিন হাদিসের দরস করার সুযোগ আপনাদের হয়, হাদিস পড়ার সুযোগ হয়, তাহলে দেখবেন তাকরি, হাদিসের মানে অভিনব তাকরি কাকে। মাঝে মাঝে সে যখন আমাদের সামনে কোনো হাদিস নিয়ে কথা বলে, কোনো হাদিসের প্রেক্ষাপট আমাদের কাছে আসে, আমরা যখন হাদিস নিয়ে একসাথে কথাবার্তা বলে, একসাথে বসে, তাহলে বুঝতে পারি যে হাদিসের জ্ঞান সে কতটুকু গভীর জ্ঞান রাখে। এরা আমাদের আকার, যারা কিতাবী খেদমতকে মাইনাস করে সাহিত্যিক খেদমতে গেছে, এরা আমাদের আকাবির জন্য, এরা আমাদের প্রিয় লেখক হতে পারে, এরা যেন আকাবির না হয়, তাদের থেকে যেন আমরা আমাদের জিন্দিগি না, তাদের কাছ থেকে ভাষা নিতে পারি, কিন্তু তাদের কাছ থেকে আদর্শ এবং জিন্দিগি আমরা নিব। তাহলে কবিতা চর্চার ক্ষেত্রে কবিতার জন্য আমরা চিন্তা আদর্শ, হ্যাঁ, দুইটা বিষয় মোটামুটি আলোচনা হয়ে গেছে আমার। চিন্তা এবং আদর্শ। আদর্শ কি জিনিস? আদর্শ হচ্ছে আপনার শরীর মানদণ্ডে যে বিষয়গুলি উত্তীর্ণ, এইগুলির উপর আমল করা এবং এগুলোকে জীবনে গ্রহণ করার নাম হলো আদর্শ। আর মূল্যবোধ কি? আপনি যেই সমাজে বসবাস করেন, যেই সোসাইটিতে বসবাস করেন, এই সমাজ যে জিনিসগুলো শরীয়ত বিরোধী নয় বা শরিয়ার অনুমোদন ক্রমে এগুলোকে চর্চা করে, এগুলোর নাম হলো মূল্যবোধ, এটার নাম হলো নীতি। আদর্শ হলো অবশ্য পালনীয়, আর নীতি হচ্ছে আপনি চাইলে পালন নাও করতে পারেন। সাপোজ ধরেন আপনার একজন মুরব্বী উস্তাদ আছে, আপনি বাড়িতে এসেছেন, কোনো কারণে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, উস্তাদ কষ্ট করছে, তার কাছে যাওয়া, দেখা করা, তাকে কিছু হাদিয়া দেওয়া, এটা হলো মূল্যবোধ, নৈতিক, এটা হলো নৈতিক নীতি। আবার যদি নাও দেন তাহলে না যায় হবে না, গুনাহ, এটা কি হবে না? গুনাহ। কিন্তু আপনার আম্মা অসুস্থ,
তাকে বোধ করে হাসপাতালে নেওয়া, তার পাশে বসা, এটা হলো আদর্শ। এটা এটা মুসলিম মানুষ, এটা মুসলমান। আপনি এদিকে বের হচ্ছেন, একজন মানুষ রিক্সাটা নিয়ে টানতেছে, তুলতে পারতেছে, পিছন থেকে ঠেলে দেওয়া, এটা হচ্ছে আমাদের সামাজিক মূল্য। ঠেলে দিলেন না, চলে গেলেন, গুনাহ। কেউ না গুনাহ। কিন্তু রিক্সাওয়ালার এখান থেকে নামলেন, নামার পরে পকেটে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন যত ছেঁড়া নোট আছে 3টা ছেঁড়া নোট তাকে দিলেন, এটা হচ্ছে আদর্শ। বরং রিক্সাওয়ালাকে দেওয়ার সময় আপনার সবচেয়ে সুন্দর 3টা নোট তাকে দেওয়া, এটা না হলো আদর্শ। বলবেন কি হবে? হাদিস কারো মনে আছে? বলতে পারবেন? অর্থটা বলে দেবেন। তো মুমিন সেই যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে, তার এটা হলো আদর্শ, মুমিনের আদর্শ। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কি হবে, তুলনামূলক নোট নষ্ট হবে, ততক্ষণ পর্যন্ত তুলনামূলক ভালো নোটগুলো কি করবেন আপনি রিক্সাওয়ালাকে, দুর্বল মানুষদেরকে দেবেন। আর তুলনামূলক নষ্ট নোটগুলো বড় বড় দোকানে গিয়ে বড় বড় পাইকারদের কাছে দেবেন, কারণ তাদের কি নাই এই ধরনের কোনো প্রবলেম। তাদের কাছে যে কোনো মানুষ এই নোট নিতে বাধ্য। আপনিও নিয়েছেন, কিন্তু একজন রিক্সাওয়ালার কাছে একটা ছেঁড়া নোট কেউ নেবেন। এটা হলো আদর্শ। তাহলে মূল্যবোধ এবং আদর্শ আমি তো বুঝে দিই। মূল্যবোধ হচ্ছে আমরা সামাজিক ভাবে করলে সওয়াব হয়, করলে সওয়াব হয়, মানুষের দোয়া পাওয়া যায়, না করলে গুনাহ হয় না, কিন্তু অহংকার তৈরি। মূল্যবোধ না মানলে অন্তরে কি তৈরি হয়? অহংকার তৈরি। আর আদর্শ হচ্ছে মানতেই হবে, না মানলে নিজেরই মন থেকে ধীরে ধীরে সরে যাবে। জায়েজ না জায়েজ মাকরুহ হাতের অন্তর্ভুক্ত, আর মূল্যবোধ জায়েজ না জায়েজ মাকরুহ হাতের অন্তর্ভুক্ত না। কিন্তু এটা সামাজিক চর্চা, এটা যদি কেউ না করে তাহলে তার মধ্যে কি আসে? অহং থেকে। তাহলে আমরা এই জিনিসগুলো আপাতত শেষ করলাম। চিন্তা, আদর্শ, চিন্তা ব্যাপারগুলো আপনারা কি বুঝতে পারছেন? চিন্তাটা কি? আমাকে সাহিত্য চর্চা করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার। সাহিত্য চর্চা করবো, যখন মনে করবো আমার সাহিত্য না, তখন ওই সাহিত্য আমি চর্চা করবো। যতক্ষণ পর্যন্ত আমার সাহিত্য ইবাদত, ততক্ষণ পর্যন্ত আমার সাহিত্য চর্চা চলবে। ঠিক আছে? এবার আসি আমরা যে পদ্য এবং ব্রত। পদ্যের 2টা অংশ। পদ্যের কয়টা অংশ? পদ্য না বলে আমরা কবিতার 2টা অংশ। কবিতার কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে কাব্য, আর একটা হচ্ছে পদ্য। কবিতা 2 অংশ, কাব্য এবং পদ্য। পদ্যের ভেতরে আছে গীতি, গীত মানে ছড়া, ছড়া গান। পদ্যের মধ্যে কি আছে? ছড়া, ছড়া গান, কাহিনী কাব্য, তারপরে হলো কিশোর কাব্য, চেতনার পদ্য। এগুলো হচ্ছে পদ্যের অংশ। কাব্য হচ্ছে গীতি কাব্য এবং চিন্তা, আদর্শ, মনোজাগতিক ভাবনা, এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত কবিতা লেখা হয়, বিশেষভাবে নান্দনিক, এগুলোকে কি বলা হয়? কাব্য। 2টার পার্থক্য কি? প্রথমে আমরা পদ্যটাকে বলি। পদ্যের চরিত্র হচ্ছে মানুষ পড়তে পড়তে বুঝতে থাকে, পড়তে পড়তে বুঝতে থাকে। পদ্যের চরিত্র কি? পড়তে পড়তে বুঝতে থাকে। পড়া শেষ, বুঝাও শেষ। শব্দগুলো সহজ থাকবে, বুঝতে কষ্ট হবে না, এবং কোন কোন জিনিস 1-2 বার পড়ার পরে মনে থাকবে, 1-2 বার পড়ার পরে মনে থাকবে। এটা হচ্ছে পদ্য। আর কাব্য হচ্ছে সে পড়তে থাকবে কিন্তু তার মন চলতে থাকবে অন্যদিকে। সে পড়বে এখানে, তার অনুভব থাকবে অন্য জায়গায়। সে পড়বে কাগজে, মন থাকবে পাহাড়ে। পড়বে কাগজে, মন থাকবে সাগরে। পড়বে পাহাড়ে, মন থাকবে আসমানে। পড়বে কাগজে, মন থাকবে আরশে। পড়বে কাগজে, মন থাকবে জান্নাতে। পড়বে কাগজে, মন থাকবে স্ত্রীর কাছে। পড়বে কাগজে, মন থাকবে বন্ধুর কাছে। পড়বে কাগজে, মন বিক্ষিপ্ত পৃথিবীর বিভিন্ন বিচ্ছিন্ন জায়গায় ঘুরতে থাকবে, এবং পড়া শেষ করার পর তার কাছে একটা আনন্দের উপলক্ষ তৈরি হবে, কিন্তু কি পড়ছে সেটা সে তেমন ভাবে বুঝতে পারবে। দ্বিতীয়বার আবার পড়বে, আবারও নতুন, আগের ভূতগুলো সব শেষ হয়ে যাবে, নতুন আরেকটা ভূত তার মধ্যে তৈরি হবে, নতুন আরেকটা চিন্তা তার মধ্যে এই কাব্য নিয়ে তৈরি হবে।
কাব্যের বুঝের উপলব্ধিটা আমরা এইভাবে করতে পারি যে আমরা একটা গোলাপকে বলি জামিল, বিউটিফুল, সুন্দর, অসাধারণ, নান্দনিক, অ্যাস্থেটিক্স। একটা গোলাপকে নিয়ে এই কথাগুলো বলি। চাঁদের দিকে তাকায় বলি চাঁদটা কি হোক। কাঞ্চনজঙ্ঘায় যখন বরফ পড়ে তখন পঞ্চগড়ে অনেক মানুষ যায়, পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার বরফ দেখা যায়, দূর থেকে দেখা যায় কি সুন্দর, কি একটা টিয়া পাখি যখন আমাদের সামনে আসার মধ্যে অসাধারণ। আচ্ছা, এই যে সুন্দর করে বললাম, এই সুন্দর করে মধ্যে বুঝের কোনো ব্যাপার আছে? আমরা কোনো কিছু বুঝেছি কিনা? আমাদের চোখে লেগে গেছে, আমার চোখ বলছে সুন্দর, মন বলছে সুন্দর, এটা সুন্দর হয়ে গেছে। এই চাঁদের সৌন্দর্যের আসলে কোনো ব্যাখ্যা হয় কাব্য ব্যাপারটা। প্রত্যেকটা মানুষ তার হালত অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কাব্যকে সে বুঝতে পারবে, তখনই সেটা কি কাব্য। কাব্যের সংজ্ঞা একটা বিষয় হচ্ছে বহুমাত্রিক অর্থের সম্ভাবনা। কাব্য মানে কি? বহুমাত্রিক অর্থের সম্ভাবনা। প্রত্যেকের কাছে আলাদা আলাদা অর্থ নিয়ে আসবে, প্রত্যেকের কাছে কি করবে? আলাদা আলাদা অর্থ নিয়ে সে হাজির, ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে কি করবে? হাজির। প্রতিটা মানুষের কাছে, প্রেমিকের কাছে এক অর্থ নিয়ে হাজির হবে, বিদ্রোহীর কাছে এক অর্থ নিয়ে হাজির, বিদ্রোহীর কাছে কি কি হবে? আরেক অর্থ নিয়ে হাজির। সমাজকর্মীর কাছে এক অর্থ নিয়ে হাজির হবে, মাঝির কাছে আরেক অর্থ নিয়ে হাজির হবে, কৃষকের কাছে আরেক অর্থ নিয়ে। এরকম ভিন্ন ভিন্ন অর্থ যখন নিয়ে আসবে তখন সেটা কি হয়ে যাবে? এবং কাব্যকে কখনোই পুরোপুরি বুঝে ফেলেছি এরকম ব্যাপার থাকবে, যেটা এই সময়ে চলে কওমি মাদ্রাসা। তারা কবিতা একটু জটিল হলে বলে কবিতা বুঝি না, কি দেখছে আসলে কবিতা বোঝার বিষয় আসলে কি না, কবিতা বোঝার বিষয়। আমি সবসময় এই ক্ষেত্রে একটা উদাহরণ, উড়ন্ত গান ছিল, উড়ন্ত গান ছিলে দুটি চোখে হারিয়েছে পুরো পৃথিবী, আর তৃষ্ণা নিবারণে সকল সাগর, তৃষ্ণা নিবারণে সকল সাগর ঢুকে গেছে তার। কি বুঝলাম? বুঝার তো কোনো ব্যাপার। আমরা কি পাইলাম? এখানে কিছু দৃশ্য পাই। উড়ন্ত গামছিলের দুটি চোখে হারিয়েছে সমগ্র পৃথিবী। দ্যাট মিন্স একটা উড়ন্ত গামছিল সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে, আর পুরো পৃথিবী কিভাবে যেন তার চোখের মধ্যে ঢুকে গেছে। আমরা একটা অনুভব, এটা একটা দৃশ্য গল্প। আবার তার ঠোঁটের এই তৃষ্ণা, পুরো পৃথিবীর সকল পানি তার ঠোঁটের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, এটার কি আদৌ কোনো অর্থ বা বাস্তবতা আছে? মানে এটা কি বাস্তব? কিন্তু এইখানে ব্যাপারটা কি, একজন বিপ্লবী যখন এটা করবে তখন তার কাছে কি মনে হবে? একজন বিপ্লবী চিন্তা হবে, তার চিন্তা হবে যে আমার বিপ্লব, আমার চিন্তা সবকিছু ক্ষমতার একটা বিন্দু থেকে, একটা কেন্দ্র থেকে সবকিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। মানে আমার সব বিপ্লব, লড়াই, সবকিছুকে ক্ষমতার ক্যামেরার মধ্যে ঢুকিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে গামছিল উড়ে যায়। তার মানে আমরা বিপ্লবীরা উঠছি, বিপ্লবীরা লড়াই করছি, আর সবকিছু ক্ষমতার একটা জায়গা থেকে, একটা চেয়ার থেকে, একটা কেন্দ্র থেকে, একটা চোখ দিয়ে সে কি করছে? আমাদেরকে নিয়ন্ত্রণ করে দিচ্ছে। এটা হলো তার অনুভব। আবার বিপ্লবীর ওই অনুভবটা কি, যে পানির যে ব্যাপার, বিপ্লবী কি চিন্তা করছে? যে সারা পৃথিবীর মানুষের সকল অধিকার ক্ষমতার একটা জায়গা থেকে বসে সে তার নিজের হাতে নিয়ে নিয়েছে, এখন কার কোনো অধিকার। উড়ন্ত গামছিল মানে ক্ষমতা। বিপ্লবীর কাছে উড়ন্ত গামছিল মানে ক্ষমতা। আবার একজন প্রেমিকের কাছে, যে তার প্রেমিককে পায় না, বিরোধী প্রেমিকের কাছে ব্যাপারটা একটা উড়ন্ত গামছিল উড়ে যাচ্ছে, তার চোখে পুরো পৃথিবী ঢুকে যাচ্ছে। তার মানে ব্যাপারটা এখানে উড়ন্ত গামছিল হচ্ছে একটা ধাবমান গাড়ি, ধাবমান ট্রেন, ধাবমান প্লেন, একটা ধাবমান হেলিকপ্টার, যেখানে যেটা দিয়ে তার প্রেমিক কি করছে? চলে গেছে। যখন প্রেমিক তার চলে যায় তখন তার অনুভবের যে পৃথিবীটা, ভালো লাগার যে পৃথিবীটা, তার পুরোটাই কি করেছে? ওই গাড়ির ভিতরে চলে গেছে। উড়ন্ত গামছিলকে সে একটা বাহন মনে করেছে, তার দুটো চোখকে দুটো দরজা মনে করেছে, যে দিকটা তার প্রেমিকা ঢুকে তার পুরো পৃথিবীকে এখানে ঢুকায় নিয়ে গেছে। আর
প্রেমিকা পাশে থাকার পরে তার যে আনন্দের অনুভূতিটা হতো পুরো পৃথিবীর ওই আনন্দটাকে সে পানি কল্পনা করে ওর ঠোঁটের মধ্যে দিয়ে দিয়েছে। এই যে আলাদা আলাদা ভাবনা, একজন কৃষক আসলে এটাকে কিভাবে দেখতে পারে? একজন কৃষক যখন এটা পড়ে তখন সে কিভাবে দেখতে পারে? সূর্যকে অনন্ত গান ধরবে, পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ পর্যন্ত পুরো পৃথিবীর উপরে উড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, সকল পানি নিয়ে পুরো পৃথিবীকে কাঠফাটা করে ফেলেছে। তারপরে সূর্যের চোখে পুরো পৃথিবী ডুবে গেছে, বৃষ্টি হচ্ছে না, পৃথিবীর সকল পানি তার মধ্যে ডুবে গেছে। একজন কৃষক কিভাবে করবে? এই যে নানামাত্রিক, তাহলে আমরা এখানে কয়টা অর্থ পেলাম? এই দুইটা লাইনে 3টা অর্থ বা 4টা অর্থ আমরা ধরব। এইটাকে বলা হয় অ্যাস্থেটিক্স বা পরামাস্ট, সুর রিয়ালিজম। এটাকে কি বলা হয়? সুর রিয়ালিজম বা পরামাস্ট। মানে আসলে যা বলতেছে, যা লিখতেছে তা বলতেছে না, যা লিখছে তা বলছে। এটার একটা টার্ম হচ্ছে শব্দোত্তর অতীত। এটার একটা টার্ম কি? শব্দোত্তর অতীত। এর মানে হচ্ছে শব্দে যা বলবে ভাবে তা বলবে। শব্দ এক জিনিস বলতেছে কিন্তু অর্থ আরেক জিনিস হয়। শব্দ একটা বলছে কিন্তু অর্থ আরেক জিনিস হচ্ছে, অন্য জিনিস বলতেছে। কবি গুধুলি বলতেছে, পাঠক অন্ধকার বুঝতেছে। পাঠক কি বলতেছে? কবি রাত বলতেছে, পাঠক নিঃসঙ্গতা বুঝতেছে। কবি সিজদা বলতেছে, পাঠক জিকির বুঝতেছে। কবি জিকির বলতেছে, পাঠক তুচ্ছতা নিঃসঙ্গতা বুঝতেছে। শব্দ একটা বলবে কিন্তু পাঠক কিন্তু, অথবা লেখক একটা শব্দ বলবে কিন্তু যে শব্দের যে আক্ষরিক অর্থ এটা উদ্দেশ্য না, অন্য উদ্দেশ্য। এটাকে মাজাজ বা রূপক। এক জিনিস বলবে অর্থ ভিন্ন, ভাবনা ভিন্ন, বোধ ভিন্ন। এই কাজটা হচ্ছে কবিতার কাজ। এই কাজ কি? কবিতার কাজ। তাহলে আমরা যদি এভাবে দেখি, তাহলে জীবনানন্দের আমরা যদি বলি একটা কোন একটা কবিতা নেই যে আজ যারা অন্ধ তা চোখে দেখে সবচেয়ে বেশি, আজ যারা অন্ধ তারা চোখে দেখে সবচেয়ে বেশি। বক্তব্য অন্ধের কথা বলছে, আজ যারা অন্ধ তারাই চোখে দেখে বেশি। এর অর্থ এটা নয়। এটার অর্থ হলো যে কিছুই জানে না সে আজকে সবচেয়ে বেশি জানে। যে ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই সে ইসলামে চিন্তা নেই। যার ভাষা সম্পর্কে কিচ্ছু জানে না সে কোরআনের তাফসীর লেখে। অর্থ ভিন্নভাবে চেঞ্জ হচ্ছে তো তার এই লাইনটা। কিন্তু আবার ওই দিক থেকে যদি আমরা দেখি, ছেলে ঘুমালো, পাড়া ঘোরালো, বুল গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে দেশে, ধান ফোড়ালো, পান ফোড়ালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুজ করে রসুন করেছে। ভিন্ন কোনো অর্থ আছে এখানে? হ্যাঁ, ভিন্ন কোনো অর্থ কি আমরা এখানে পেয়েছি? আমরা বুঝতে পেরেছি বক্তব্যটা এখানে? গোল করোনা, গোল করোনা, ছোট গোমায় খায়, এই গুমকে কিনতে হলো জবাব বাড়ির সোনা নয়, রূপা নয়, বেলাম মতির মারা, তাই তো গড়ে আছে গড় করে বুঝলাম। আরো বিভিন্ন অর্থ হচ্ছে একটা গল্প এখানে এটা হচ্ছে পদ্ম। এটাকে সেটাকে কি বলা হয়? পদ্ম। যেমন আমরা এরকম বলি, জাহিলিয়াতের দ্বন্দ্ব মিটিয়ে জেলে ইমানের রোল, কাবাগর থেকে 360 প্রতিমা করেছিল। বক্তব্য কি ক্লিয়ার? এটা পদ্ম। এটা কি এটা পদ্ম। বক্তব্য যখন ক্লিয়ার তখন এটা পদ্ম। আর বক্তব্যে যখন কিছু সান্ধ্য, আলো আদানি, মাজাজ, রূপক, দৃশ্যকল্প, উপমা, উৎপ্রেক্ষা, বাণী থাকবে তখন সেটা কি? এখন এই দুই জিনিস লেখার জন্য বাংলা ভাষায় দরকার হয়, মানে এগুলো লেখার একটা টুলস আছে, নাম হলো ছন্দ। এটা কি বলা হয়? আপনি পদ্য কখনোই ছন্দ ছাড়া লিখতে পারবেন না, কিন্তু কাব্য ছন্দ দিয়েও লিখতে পারেন, ছন্দ ছাড়াও লিখতে পারেন। ছন্দ দিয়ে অন্তমিল দিতেও পারেন, অন্তমিল নাও দিতে পারেন। এই জায়গায় আমরা একটু
বাংলা ছন্দের বেসিক নিয়ে আজকে একটু কথা বলি। বাংলা ছন্দ হলো 3 প্রকার। বাংলা ছন্দ কয় প্রকার? 3 প্রকার। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। এই 3 প্রকারের ছন্দ সাধারণত স্বরবৃত্তে পদ্মরেখা। সাধারণত কি করা হয়? স্বরবৃত্তে পদ্মরেখা, কখনো কখনো মাত্রাবৃত্তেও লেখা। কিন্তু মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত দিয়ে কবিতা করা হয়। আধুনিক সময়ে কেউ কেউ স্বরবৃত্তের কবিতা লিখছে এবং এটা সম্ভব। বাকি স্বরবৃত্ত ছড়া এবং গানের ছন্দ, স্বরবৃত্ত ছড়া এবং গানের ছন্দ। এই ছন্দটা আমরা আসলে কিভাবে ধরব, ব্যাপারটা কি? ছন্দ একটা গাণিতিক ব্যাপার, হিসাবের ব্যাপার। ছন্দ একটা গাণিতিক হিসাবের ব্যাপার। আসি শুরুতেই স্বরবৃত্ত ছন্দ। এই ছন্দের মধ্যে আছে অক্ষর। ছন্দের মধ্যে কি আছে? অক্ষর। এই অক্ষরগুলো যদি আমি বুঝতে পারি তাহলে ছন্দ আমার জন্য ক্লিয়ার। ছন্দ আমার জন্য ক্লিয়ার। অক্ষরগুলো কি? অক্ষর 2 প্রকার। অক্ষর কয় প্রকার? মুক্তাক্ষর, রুদ্ধাক্ষর। মুক্তাক্ষর, রুদ্ধাক্ষর। রুদ্ধাক্ষরের মধ্যাক্ষর বলা হয়। রুদ্ধাক্ষরের কি বলা হয়? মধ্যাক্ষর বা মুক্তস্বর অথবা রুদ্ধস্বর। মুক্তস্বর অথবা রুদ্ধস্বর, স্বর বলা। তাহলে এবার আমরা একটু মুক্তস্বর এবং রুদ্ধস্বর কারে কয়েক একটু বলি। এটা কিতাবী সংজ্ঞা হলো, মুক্তস্বর হচ্ছে যেই স্বরের পরে আওয়াজ বন্ধ হয়। যেই স্বরের পরে আওয়াজ, মুখের ধ্বনি কি হয় না, বন্ধ হয় না, নিঃশ্বাস বন্ধ হয় না, তাকে কি বলা হয়? মুক্তস্বর বা মুক্তাক্ষর। আর যেই ধ্বনি বা যেই অক্ষর উচ্চারণের পরে আমাদের আওয়াজ বন্ধ হয়ে যায়, ধ্বনি প্রবাহ বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় রুদ্ধাক্ষর। তাকে কি বলা হয়? উদাহরণের আগে এটা বোঝার জন্য সহজ হিসাব হলো, হরফে যখন হরকত থাকে তখন সে কি? মুক্তাক্ষর। হরফে যখন কি থাকে? হরকত থাকে তখন সে মুক্তাক্ষর। তখন সে কি? মুক্তাক্ষর। আর হরফে যখন হরকত এবং সাকিন থাকে তখন সে রুদ্ধাক্ষর। তখন সে কি? রুদ্ধাক্ষর। হরফে যখন হরকত এবং সাকিন থাকে সে কি? রুদ্ধাক্ষর। রুদ্ধাক্ষর হওয়ার জন্য সবসময় 2টা ধ্বনি লাগবে। রুদ্ধাক্ষর হওয়ার জন্য কয়টা ধ্বনি লাগবে? 2টা। আর মুক্তাক্ষর সব সময় 1 ধ্বনি। মুক্তাক্ষর সব সময় কি? 1 ধ্বনি। বোঝার জন্য সহজ করে বলি, যেরকম আব, আব, আস, ইচ, ইক, দিল, প্রাণ, মন, চোখ, হ্যাঁ, রাত, দিন, ক্ষয়, রয়, হয়, ভয়, 6, 9, 10, 20, 30, হ্যাঁ, এই সবগুলো হলো কিসের উদাহরণ? রুদ্ধাক্ষর। এগুলো সব কি? রুদ্ধাক্ষর। আর হচ্ছে বা, তা, কা, হ্যাঁ, রা, মা, ভা, পা, এই সবগুলো হলো মুক্তাক্ষর। এই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমরা একটা শব্দ রেখে, আপনারা যদি এই বিষয়টা মাথায় ধরতে পারেন, একটা শব্দ লিখবো, এই শব্দ থেকে আপনারা আমাকে এটা ভেঙে দেবেন, এটা মুক্তাক্ষর, এটা রুদ্ধাক্ষর। একটা শব্দ মনে লিখবো। এটা আপনারা একটু ভেঙে ভেঙে লিখতে পারবেন। কি কর্তব্য বিমূঢ়, বিমূঢ়,
উচ্চারণ বিমূর না, বিমূর। আপনারা লেখেন, তারপর আমি লিখবো, দেখবেন আপনাদের সাথে মিলে গেল। আপনারা আলাদা করেন এখান থেকে কোনটা রুদ্রাক্ষর কোনটা মুক্তাক্ষর। আরেকটা দিই, দুইটা আর সব আপনারা ভাগ করতে পারছেন। এখন বলেন কিং কি, রুদ্রাক্ষর না মুক্তাক্ষর? কর রুদ্রাক্ষর, তব রুদ্রাক্ষর, ব মুক্তাক্ষর, ব আওয়াজ মুক্তাক্ষর, মুক্তাক্ষর, বি মুক্তাক্ষর, মু মুক্তাক্ষর, র মুক্তাক্ষর, ছ মুক্তাক্ষর বানান ভুল করছি না। ছ ল না ম ই, হ্যাঁ, তাহলে বোঝা গেল যার পরে আওয়াজকে টানা যায় সে হলো মুক্তাক্ষর, যার পরে আওয়াজ টানা যায় না সে হলো রুদ্রাক্ষর। যেমন কর, এটা টানা, চুপ টানার সুযোগ নাই, পথ টানা সুযোগ নেই। এরকম হরকতের পরে যদি সাকিন হয় তাহলে সে কি রুদ্রাক্ষর, আর যদি সে সবসময় হরকত বলা হয় তাহলে সে কি মুক্তাক্ষর। এবার মনে রাখতে হবে স্বরবৃত্তে, এটা লিখে রাখবেন, স্বরবৃত্তে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা। স্বরবৃত্তে মুক্তাক্ষর সবসময় কি এক, মুক্তাক্ষর কি হবে এক মাত্রা। স্বরবৃত্তে মুক্তাক্ষর সবসময় কি এক মাত্রা। মাত্রাবৃত্তে মুক্তাক্ষর এক মাত্রা, রুদ্রাক্ষর দুই মাত্রা সবসময়। মাত্রাবৃত্তে মুক্তাক্ষর এক মাত্রা, রুদ্রাক্ষর দুই মাত্রা সবসময়, যেখানেই হোক। অক্ষর বৃত্তে একটু দেবে, অক্ষর বৃত্তে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা, মুক্তাক্ষর সবসময় এক মাত্রা, কিন্তু রুদ্রাক্ষর যদি একা হয় তাহলে দুই মাত্রা। শব্দের শেষে হইলে দুই মাত্রা, কিন্তু শব্দের শুরু এবং মাঝখানে যদি হয় তাহলে সে এক মাত্রা। শুরু এবং মাঝখানে হলে কি এক মাত্রা। আপনাদের যাদের কাছে পিডিএফ আছে খুলেছেন, পিডিএফ খুললে প্রথম শীটে 4 নম্বর পৃষ্ঠা, এটা পাইছেন, টেবিলটা পাইছেন। প্রথম শীটের প্রথম 4 পৃষ্ঠায় একটা টেবিল আছে, পেয়েছেন টেবিলটা? টেবিলটা পেয়ে থাকলে টেবিলের 3 নাম্বার ঘরে যান, নিচের দিকে 1 2 3 নাম্বার অক্ষর, অক্ষরের মাত্রা গণনা পদ্ধতি। অক্ষর বৃত্তে মুক্তাক্ষর এক মাত্রা, শব্দের আদি রুদ্রাক্ষর
এক মাত্রা, শব্দের মধ্য রুদ্ধাক্ষর এক মাত্রা, শব্দের শেষ রুদ্ধ এক মাত্রা, একক রুদ্ধ এক মাত্রা দেখানো হয়েছে এখানে, কিন্তু একক রুদ্ধ দুই মাত্রা। একক রুদ্ধ কি হবে? দুই মাত্রা। দেখছেন, এই টেবিলটা যদি আপনারা খেয়াল করতে পারেন, মাথায় রাখতে পারেন, এই জায়গাটা শুধু মনে রাখবেন যে একক রুদ্ধ এটা দুই মাত্রা, এখানে এক হয়ে গেছে গুরুক্রম। তাহলে এটা হলো অক্ষর বিষয়। স্বরবৃত্ত দেখেন, পর্বগুলো পূর্ণ পর্ব। অক্ষরবৃত্তের সাধারণত 8 বা 10 মাত্রা, 8 বা 10 মাত্রা, 8 বা 10 মাত্রা। মাত্রাবৃত্তে 5, 6, 7 মাত্রা, 4 মাত্রারও করা সম্ভব। কিন্তু অক্ষরবৃত্তে কেবল 4 মাত্রারই, কেউ 3, 4 মাত্রায় করে, কিন্তু এগুলো খুব জমে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অক্ষরবৃত্তে 8 মাত্রা যখন লিখবো তখন 4, 4-এর ভাগ রাখতে হবে। 4, 5 বা 3, 4-এর ভাগ না। কেউ লিখলো এ কে লা, ও বি মা নে, এই ধরনের হবে, এই ধরনের হবে। যদিও হয় এটা জটিল আলাপ, আপাতত এই আলাপটা আজকে যাচ্ছে না, তাহলে আর কিছু মনে থাকবে না পরে। বাকি এটা মনে রাখতে হবে যে 4-এ 4-এ যদি মিলায় করতে পারি আমরা, তাহলে অক্ষরবৃত্ত কি হবে? সুন্দর। আসেন এই অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্তে কিছু উদাহরণ আমরা দেখি। কয়েকটা উদাহরণ একটু বিশ্লেষণ করলে মনে হয় আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আমি কয়েকটা শব্দ বলি, আপনারা এগুলো একটু বের করে আমাকে দেন। কোনটা অক্ষরবৃত্তে কয় মাত্রা হবে, স্বরবৃত্তে কয় মাত্রা হবে এবং মাত্রাবৃত্তে কয় মাত্রা হবে। একটা শব্দ, তস্কর। তস্কর, এটা একটু লেখেন। তস্কর শব্দটা লিখে এটা ভাগ করে স্বরবৃত্তে কয় মাত্রা, মাত্রাবৃত্তে কয় মাত্রা, অক্ষরবৃত্তে কয় মাত্রা। আপনারা তো এটা বুঝেছেন যে মুক্ত অক্ষর